হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সব? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের বাকি হানমার যে সিরিজটা শুরু করেছি তার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমরা 15 নম্বর এবং 16 নম্বর এপিসোডটা কভার করব। তো গত 14টা পর্বে কিন্তু আমরা মোটামুটি বেশ কয়েকটা ক্যারেক্টারকে দেখেছি এবং বেশ কয়েকটা ক্যারেক্টারে হয়তো ফ্যানই হয়েছি। বাট এখন উল্লেখ্য, এই সিরিজের যে মেইন ক্যারেক্টার বাকি, সে কিন্তু এখন আমাদেরকে ইমপ্রেস করতে পারেনি। বাট এ পর্যন্ত আমি যাদের উপর ইমপ্রেস হয়েছি তারা হচ্ছে ডোরিয়ান, অরচি, অলিভা। আর বাকি হানমার বাবার নাম অনেক শুনেছি আমরা, বাট এখনো তার সেরকম কোনো কিছু আমরা দেখিনি, হয়তো ভবিষ্যতে দেখবো। তবে আমরা যে অলিভার ফ্যান হয়েছিলাম, আজকের পর্বে দেখার পরে হয়তো সেটা নাও থাকতে পারে। তো যাই হোক, কি আছে চলো সামনে গিয়ে দেখি। অলিভার সিকোরস্কিকে পুলিশের হাতে তুলে দিচ্ছে। মানে তোমাদের নিশ্চয়ই মনে আছে গত পর্বে তো সিকোরস্কিকে পেটালো অলিভিয়া তো না, অলিভা। তো যাই হোক, অলিভা তখন বলে তার মানে এখন বাইরে শুধুমাত্র 2 জন কয়েদি রয়েছে। আর তখন ওই পুলিশ অফিসার স্লোডা বলে, দেখো আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আর এই কাজের জন্য আমরা আমাদের সবচেয়ে সেরা মানুষদের কাজে লাগিয়েছি। আর অলিভা তখন বলে, তোমাদের এসব মানুষের কোনো দরকার নেই, তুমি আমাকে দেখো, আমি সব হ্যান্ডেল করে নেব। তো এখানে স্লোডা খুব ভালো মতোই জানতো যে অলিভা কি করতে পারে। তবে তারপরেও সে নিশ্চিত থাকতে পারছিল না, কারণ বাকি যে 2 কয়েদি রয়েছে অনেক বেশি ভয়ঙ্কর। তবে তারপরে সে অলিভাকে ধন্যবাদ দেয় সিকোরস্কিকে ধরার জন্য। আর বাকি তখন তাকে বলে, তুমি তো অনেক বেশি স্ট্রং, আর আমি এই ধরনের মার্শাল আর্ট এর আগে কখনোই দেখিনি। আর এই কথা শুনে অলিভা করে কি বাকিকে জড়িয়ে ধরে এবং বলে, দেখো এই পৃথিবীতে ভালোবাসা আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। আর এরপর আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে আমরা পুলিশ স্টেশনের ইনফরমেশন প্রসেসিং রুমে অলিভাকে কাজ করতে দেখি। আর সে ডোয়েল সম্পর্কে, মানে ওই কয়েদি সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করছিল। আর তখন এখানে মর্দা টাইপের একটা মহিলা পুলিশ এসে ওকে কফি দেয়। আর তখন ওই মহিলা পুলিশ ডোয়েলের ছবি দেখে বলে, ওকে দেখতেই তো বিপজ্জনক লাগছে, আমি শুনেছি ওই লোকটা নাকি টোকিওর কোন একটা জায়গায় লুকিয়ে রয়েছে। আর অলিভা তখন বলে, ও আমাদের অনেক বেশি কাছে রয়েছে। আর তখন ওই মহিলা পুলিশের কণ্ঠ পরিবর্তন হয়েছে এবং সে বলে, হয়তো সে তোমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে। আর আনচেন্স, তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগলো। তো অলিভা তখন করিকোর হাতে যে কফিটা ছিল সেটা ডোয়েলের উপর ছুরি মারার চেষ্টা করে, কিন্তু উল্টো ডোয়েল করে কি ওই কফি অলিভার চোখে ফেলে দেয়। আর তারপর সে করে কি তার হাতে যে কোনোতে ব্লেড থাকে, মানে আমরা তো জানি যে ডোয়েলের সারা শরীরে ব্লেড, সেই ব্লেড দিয়ে অলিভারের উপর আক্রমণ করে। তো এই কারণে অলিভার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। আর তারপর ডোয়েল বলে, আমি এতক্ষণ ধরে পুলিশ স্টেশনে রয়েছি, বাট কেউ বুঝতেও পারেনি। তো এই ব্যাপারটা নিয়ে তুমি কি বলতে চাও বিস্কিট অলিভা? নাকি আমি তোমাকে আনসেন্স বলবো, নাকি তোমাকে আমি গাইসা খাবেন বলবো? তাছাড়া যাই হোক না কেন, এর জন্য তুমি কিন্তু নিজেকে দোষী মনে করো না, কারণ তুমি প্রথম ব্যক্তি না যে আমাকে ধরতে পারেনি, আমাকে কেউ ধরতে পারেনি। তো অলিভা এখানে অনেক খুশি ছিল, সে হাসছিল। আর তারপর অলিভা করে কি সেই রুমের দরজা লক করে দেয়। আজ পাশা খেলবো রে শাম। তো যাই হোক, অলিভা তখন বলে, আমি খুব খুশি যে তুমি আমার সামনে আমার কাছে চলে এসেছো, এখন আমাদের আর কেউ বিরক্ত করতে পারবে না, তুমি তো আবার দিনটাই ভালো করে দিলে। তো এরপর অলিভা করে কি নিজের চুল আঁচড়াতে থাকে যাতে ফাইট করার সময় ভালো দেখা যায়। আর তারপর অলিভা বলে, অনেক দিন হয়ে গিয়েছে, অনেক বছর হয়ে গিয়েছে যে কেউ আমার সামনে পুরুষের মতো দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, যদিও তুমি মেয়েদের মতো কাপড় পরে রয়েছো, তবে তারপরে তোমার ভেতরে পুরুষের সাহস রয়েছে। আর তখন ডোয়েল অলিভাকে জিজ্ঞাসা করে, তুমি তোমার রক্ত পড়াকে বন্ধ করলে কিভাবে? অলিভা তখন বলে, কারণ আমি অনেক বেশি শক্তিশালী। আর আমরা কিন্তু জানি অলিভার এই পাওয়ারটা রয়েছে, ওর শরীরের শক্তি দিয়ে কিন্তু রক্ত পড়া থামাতে পারে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই অলিভা আর কিছু বলার আগে ওর মাথা ঘুরে নিচে পড়ে যায়। অ্যাকচুয়ালি ডোয়েলের ব্লেডে কিন্তু আগে থেকেই হ্যালোসিনেশন লিকুইড দেওয়া ছিল, আর এটা অনেক পাওয়ারফুল। তবে তারপরে অলিভা যেহেতু অনেক বেশি শক্তিশালী, এই জন্য এটার প্রভাব একটু পরে হয়েছে। তো এরপর ডোয়েল বলে, দেখো আমাদের মতো মানুষ যাতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারা এই ড্রাগটাই ব্যবহার করে, কারণ এটা ব্যবহার করলে তাদের ভেতর থেকে মৃত্যুর ভয় শেষ হয়ে যায়। আর তারপরে ডোয়েল করে কি অলিভার উপর জোরে একটা লাথি মারে। আর এই লাথিটা সিকোরস্কির পাঞ্চের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর তাছাড়া ডোয়েল যে হিলটা পড়েছিল সেটার পেছনের অংশ অনেক সুচালো ছিল। আর এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম অলিভার উপরে কিন্তু শটগানের গুলিও কাজ করেনি, কিছুই হয়নি। কিন্তু এবার অলিভা কিন্তু অনেক বেশি আহত। এর কারণটা হচ্ছে ডোয়েলও অনেক বেশি স্ট্রং। তো যাই হোক, এখানে অলিভা করে কি ডোয়েলকে এরকম লাথি মারার জন্য ধন্যবাদ জানায় এবং বলে, তোর এই লাথির কারণে আমার আবার জ্ঞান ফিরে এসেছে, ওষুধের প্রভাবটা কেটে গিয়েছে। মানে ভাই সিরিয়াসলি সব পাগল। তো যাই হোক, এরপর ডোয়েল করে কি তার জুতা খুলে ফুল স্পিডে অলিভারের উপর আক্রমণ করে। আর এই পাঞ্চ অনেক বেশি পাওয়ারফুল ছিল, এর কারণে অলিভার নিচে পড়ে যায়। আর ডোয়েল তখন মনে করে আমি ফাইটটা জিতে গিয়েছি, কিন্তু তখন অলিভার পা ধরে এক হাত দিয়ে ঘোরাতে থাকে। আর তারপর মাটিতে জোরে আছাড় মারে, আর এত জোরে আছাড় মারে যে পুরো বিল্ডিং কেঁপে ওঠে। তো এই কারণে অলিভার রুমের বাইরে বাকি সব মাইগা পুলিশরা চলে আসে, কারণ তাদের কাছে মনে হচ্ছিল শব্দটা এই রুম থেকে আসছে, যে অলিভা কি মাস্টারবেট করছে নাকি, তার জন্য কি এত শব্দ, বিল্ডিং নড়ছে নাকি। তো যাই হোক, অলিভা তখন রুমের ভেতর থেকেই বলে, না না সবকিছু ঠিক আছে, আমি শুধুমাত্র চেয়ারের সাথে ধাক্কা খেয়েছি। কিন্তু ওখানে থাকা কেউ এই কথা বিশ্বাস করতে পারে না। আর অলিভা তখন তাদের সবাইকে রুমের ভেতর আসতে নিষেধ করে এবং বলে, আমি খুব একটা দরকারি কাজ করছি, প্লিজ তোমরা আমাকে ডিস্টার্ব করো না। তো এরপর পুলিশরা সেখান থেকে চলে যায়। আর এরপর অলিভা তখন ডোয়েলকে বলে, আমরা আবারও একা হয়ে গিয়েছি, কেউ আমাদের এই ফাইটে ডিস্টার্ব করতে পারবে না। তো ডোয়েলও ফাইট করার জন্য দাঁড়ানোর চেষ্টা করে, তবে দাঁড়াতে বেশি সময় লাগার কারণে অলিভা ওকে কলার ধরে উপরে তোলে। কিন্তু তখন আমরা দেখতে পাই অলিভার হাত দিয়ে রক্ত বের হচ্ছে, কারণ আমরা জানি ডোয়েলের কলারেও কিন্তু ব্লেড থাকে। তো এরপর ডোয়েল করে কি অলিভার মুখ অনেক পাওয়ারফুল একটা পাঞ্চ মারে। আর তারপর সে অলিভার পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং একটানা মারতে থাকে। আর মারতে মারতে ডোয়েল অলিভারকে মাটিতেই ফেলে দেয়। আর তারপর অলিভার সেই ছুরি
বের করে আবারও তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর এদিকে স্লোডা করে কি গোকি শিবুকাওয়াকে নিয়ে অলিভার রুমে চলে আসে। আর গোকি শিবুকাওয়াকে কি চিনতে পেরেছো? ওই যেটা শৈলে চা ফেলে দিয়েছিল এর আগে দেখেছিলাম, তারপর বাকির সাথেও তো মনে হয় ছিল আর কি 2 ভার্সেস 1 লড়াই করলো। আর এই গোকি শিবুকাওয়া কিন্তু খুবই পাওয়ারফুল, তোমার কল্পনার বাইরে পাওয়ারফুল। তো যাই হোক, ওরা যখন দরজা খুলে দেখতে পায় রুমের অবস্থা খুব খারাপ, আর ডোয়েলও ততক্ষণে এখান থেকে রুম থেকে পালিয়ে গিয়েছে। তো রুমের অবস্থা দেখে স্লোডা বলে এখানে কি করছিলে? আর অলিভার তখন উল্টো বলে তোমাদের মহিলা পুলিশের দোষ, তুমি তোমাদের মহিলা পুলিশদের কি শেখাও? ও আমার সাথে খালি একটু ভালো মতো কথা বলেছে, তারপর আমাকে ছুরি মেরেছে, উল্টে ফেলে দিয়েছে, লাথি মেরেছে, আমার বিচি গালিয়ে দিয়েছে। তো অলিভার এই অবস্থা দেখে বুঝতে পারে যে এখানে ডোয়েল এসেছিল। আর স্লোডা বলে তুমি কি ঠিক আছো? অলিভার বলে আরে না, এটা তো কিছুই না। আর তারপর স্লোডা খেয়াল করে যে ডোয়েল অলিভারকে মেরে উপরের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু সিরিয়াসলি ডোয়েলের যে বড় দেহ ভেন্টিলেটর দিয়ে পালিয়ে গেল কিভাবে? তবে বুঝতে হবে এটা এনিমি লজিক। তো যাই হোক, অলিভার কিন্তু শিবুকাওয়াকে দেখে চিনতে পারে এবং জানে যে সে শিবুকাওয়া ডোজোর মাস্টার এবং তার একটা স্পেশাল ট্রিক্স রয়েছে যেটাকে আইকি বলা হয়। আর এটা এমন একটা ট্রিক্স যেটা চোখের পলকে এমন কিছু করে ফেলে যেটাকে কল্পনাও করতে পারে না, মানে চোখও রেসপন্স করতে পারে না, যা দেখতে পারে না। আর সেই পুলিশ স্টেশনে এসে সে কারণে সে পুলিশদের জুডো শেখাচ্ছে যাতে সন্ত্রাসীদের ধরতে সুবিধা হয়। তো অলিভার তখন বলে মাস্টার, আপনার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। আমি শুনেছি আমাদের পিওর মাসল নাকি আপনার আইকি মার্শাল আর্টের সামনে টিকতে পারবে না, তবে তখন কি হবে যদি তার মার্শাল আমার মতো শক্তিশালী হয়? তো শিবুকাওয়া বলে ঠিক আছে, তাহলে এটা প্র্যাকটিক্যালি করে দেখি। তো স্লোরা তখন অনেক টেনশনে পড়ে যায়, কারণ অলিভার মাসল তো অনেক বেশি আর শিবুকাওয়া তো সাইজে একবারে ছোট, তার উপর এখানে যদি মারামারি শুরু করে। কিন্তু বুঝতে হবে শিবুকাওয়া তো শিবুকাই। তো তারা দুজনে হ্যান্ডশেক করে। তো অলিভার তো অনেক জোরে শিবুকাওয়ার হাত চেপে ধরে, কিন্তু একটু পরে আমরা দেখি শিবুকাওয়া অলিভারকে উল্টে মাটিতে ফেলে দিয়েছে। আর তারপর শিবুকাওয়া স্লোডাকে বলে দেখো, তুমি যদি অলিভারকে এখন গ্রেপ্তার করতে চাও তাহলে এখনই করো। সিরিয়াসলি ভাই, অলিভারকে এই দেশে আনা হলো হচ্ছে কয়েদিদের ধরানোর জন্য, উল্টে অলিভারকে গ্রেপ্তার করে দিচ্ছে। তো যাই হোক, এদিকে আমরা দেখি ডোয়েল তো অলিভার পাওয়ার দেখে অনেক বেশি ইমপ্রেসড হয়ে গিয়েছে যে এই শালার অলিভার এত পাওয়ার। আর এরপর আমরা দেখতে পাবো একটা চলন্ত ট্রেনকে ধরে কোন একটা জায়গায় যাচ্ছে। আর এটা দেখে ওই ট্রেনের সবাই তো মনে করে ভয় পেয়ে গিয়েছে। আর এদিকে আবার আমাদের পুলিশ স্টেশনে শিবুকা আর অলিভারকে দেখানো হয়, আর অলিভার তো ডাইরেক্ট হার মেনেই নিয়েছে। কিন্তু যেতে যেতে ওরা জুডো ট্রেনিং এর রুমের সামনে চলে আসে। তো অলিভার তখন বলে আমি কখনো জুডো ট্রাই করিনি, কিন্তু আমি খুব কনফিডেন্ট, আমি যদি 2-3 দিন সময় দিই আমি গোল্ড মেডেল পেয়ে যাবো। তো এটা শুনে স্লোডা করে কেউ রুমের মধ্যে নিয়ে যায়। আর স্লোডা তখন সবাইকে বলে অলিভার একবার এটা ট্রাই করতে চায়। তো এরপর সবচেয়ে বড় সাইজের ইউনিফর্মটা অলিভারকে দেওয়া হয়, সেটাও ছোট হচ্ছিল অলিভার। তো এই কারণে অলিভার করে কি সেই ইউনিফর্মটা একটু ছেড়ে, আর ওর বডির মাসল দেখে এখানে সবাই তো অবাক হয়ে যায়। আর স্লোডা তখন বলে আমার মনে হয় না একদিনের মধ্যে তুমি 5ম লেভেলে পৌঁছতে পারবে, কারণ তোমাকে প্রথমে অফিসিয়াল টেস্ট গুলো পাস করতে হবে। আর এই টেস্ট গুলো শুধুমাত্র শক্তি দিয়ে হবে না, বুদ্ধিও খাটাতে হবে। তো এর কারণে সবাই অলিভারের উপর হাসতে থাকে। আর তারপর অলিভার সাথে প্র্যাকটিস করার জন্য যে আসে সে অলিভার পাওয়ার দেখে তো মুতে দেয়, মানে সবাই অবাক হয়ে যায়। তো অলিভার তখন ওকে তুলে মাটিতে আছাড় মারে। আর তারপর অলিভার সামনে ওর চাইতে বড় সাইজের একজন চলে আসে যার মাসল অনেক বেশি ছিল, কিন্তু সেও অলিভার সামনে 1 সেকেন্ডও টিকতে পারে না। আর তাকে হারানোর সময় অলিভার স্লোডাকে বলে আচ্ছা আমি যদি সবাইকে হারিয়ে দিই তাহলে আমাকে প্লিজ ব্ল্যাক বেল্ট দেবে, বলো আমি ব্ল্যাক বেল্ট দেবে। আর এখানেই এপিসোড নাম্বার 15 শেষ হয়ে যায়। তো এপিসোড নাম্বার 16 শুরুতে আমরা দেখতে পাই অলিভার স্লোডাকে বলে আমি যদি সবাইকে হারিয়ে দিই তাহলে তো অবশ্যই আমাকে ব্ল্যাক বেল্ট দেবে, তাই না? ব্ল্যাক বেল্ট কিন্তু দিতেই হবে। তো এরপর অলিভার তার 2 হাত ব্যবহার করার বদলে 1 হাত ব্যবহার করে ওকে ঘোরাতে থাকে এবং ঘোরাতে ঘোরাতে ছাদে ছুঁড়ে মারে। কিন্তু স্লোডা তখন বলে এগুলোকে গণ্য করা হবে না, কারণ তুমি তোমার শত্রুদের ছেড়ে দেবে, তার মানে তুমি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলবে। আর এটা হলো সবচেয়ে বেশি দরকারি, তুমি যার সাথে ফাইট করছো তাকে একদম হারিয়ে দিতে হবে, আর এটাই জুডোর বেসিক। তো অলিভার তখন তার কথা মেনে নেয় না চাইতো এবং বলে চলো আবার শুরু করি। আর এই কথা শুনে সেই ফাইটার তো ভয় পেয়ে যায় যে আবারও। তবে তারপরেও অলিভার সামনে সে সাহস করে দাঁড়ানোর চেষ্টা করে, কারণ এখন ফাইট ছাড়া তো আর কোনো উপায় নেই। আর যদিও অনেক ভয় পেয়েছিল তবে তারপরে সে অলিভারকে উল্টে ফেলার চেষ্টা করে, আর সেখানে অনেক চেষ্টা করেও সে অলিভারকে জায়গা থেকে নড়াতেই পারে না। আর অলিভারকে যখন ও টানছিল তখন তার মনে হচ্ছিল সে অ্যামাজনের বড় বড় 2টা গাছকে উপড়ে ফেলার চেষ্টা করছে, মানে এত শক্তি অলিভার। আর এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই অলিভার শুধুমাত্র একটা হাত দিয়ে ওকে উল্টা আছাড় মারে। আর এবারও সবাই আরো অবাক হয়ে এটা দেখছিল। তো এরপর অলিভার সেখানে থেকে সবাইকে এক এক করে মারতে থাকে। এটা দেখে শিবুকা অনেক বিরক্ত হয়ে যায় যে এটা টাইম ওয়েস্ট হচ্ছে, এবং শিবুকা বলে স্লোডাকে ভাই ওকে ব্ল্যাক বেল্ট দিয়ে দাও, তো আমার এত টাইম নেই এখানে থাকার। আর অলিভার তখন বলে হ্যাঁ এই জিনিসটা অনেক বোরিং হয়ে যাচ্ছে, আমাকে ব্ল্যাক বেল্ট দিয়েই দাও, আমার এই মারামারি করতে আর ভালো লাগছে না। তো শিবুকা তখন বলে আচ্ছা তুমি যদি অলিভার বিরক্ত হও তাহলে আমি আসি আমার সাথে ফাইট করো। তো যাই হোক, এরপর শিবুকা যায়। আমরা দেখতে পাই অলিভার শিবুকাকে তুলে আছাড় মারার চেষ্টা করে, বাট শিবুকা এটা ডস করে দেয়। কিন্তু তখনই অলিভার বলে আমার ব্ল্যাক বেল্ট লাগবে না, আমার ব্ল্যাক বেল্ট লাগবে না। সবাই বুঝতে পারছিল না ঘটনা কি হয়েছে। আর তখন অলিভার করে কি সবাইকে নিজের হাত দেখায়, আর এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ অলরেডি গোকি শিবুকা অলিভার হাত মুচড়ে ভেঙে দিয়েছে, যেটা কার চোখেও পড়েনি। চিন্তা করো। তো এর জন্যই অলিভার ব্ল্যাক বেল্ট চায় না, বলে আমার ব্ল্যাক বেল্ট লাগবে না, কারণ ব্ল্যাক বেল্ট যদি নিতে যায় তাকে আবারও শিবুকার সাথে ফাইট করতে হবে, যেটা পসিবল না। তবে তারপরে শিবুকা করে কি অলিভারকে ব্ল্যাক বেল্টটা দিয়ে দেয়, গিফট করে। আর এরপর আমাদের অপরিচিত একজনকে দেখানো হয় যার নাম হচ্ছে শিনোগি। আর সেও একজন আন্ডারগ্রাউন্ড অ্যারেনার ফাইটার, আর সে শিনোগি স্টাইল ফাইটারের ইউজার। এর সাথে সে সেনকিকি ক্যারাটে ব্যবহার করে, মানে এগুলো আমাদের এত জানার দরকার নেই।
জিনিসটা মনে করো অনেকটা জুজুৎসু কাইজেনের যে বিভিন্ন তোমার ওই অমুক জাদু তমুক জুজুৎসু ছিল এরকম একটা কিছু, এত কিছু আমাদের মুখস্থ রাখার দরকার নেই, আমরা বিশেষ দিতে আসিনি। তো যাই হোক, এর সাথে সে নাকি আরো একটা টেকনিক বেশি ব্যবহার করে যার নাম হচ্ছে কট কাটার। আর এটা এমন একটা জিনিস, এই টেকনিকে সে যে কারো হাতের রক কেটে দিতে পারে ভাই, চিন্তা করো। তবে সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা হচ্ছে শিনোগির অ্যাটাক অনেক বেশি অ্যাকুরেট হয়। তো এইসব দেখে কাটসুমি তাদের যে ডোজোর মেম্বার ছিল তাদের সবাইকে বলে, তোমাদের হাতি হলো তোমাদের সবচেয়ে বড় অস্ত্র, ঠিক মতো প্র্যাকটিস করতে পারলে হাতি ব্লেডের মতো কাজ করবে। আর এখন থেকে শিনকাই ডোজোর সবাই শিনোগির ইনস্ট্রাকশন ফলো করবে, মানে শিনোগি এখন থেকে এই ডোজোর নতুন টিচার হলো আর কি। তো এরপর শিনোগি আর কাটসুমি চা খেতে বসে। তো কাটসুমি এখনো বিশ্বাস করতে পারছিল না যে শিনোগি ওদের ডোজোর শিক্ষা দেবে এখন থেকে। আর তাছাড়া আরেকটা ব্যাপার নিয়ে শিনোগি রেগেছিল, কারণ এবার আন্ডারগ্রাউন্ড অ্যারেনার ফাইটিং এর জন্য সে সিলেক্টেড হয়নি, কারণ আগে টুর্নামেন্টে সে হেরে গিয়েছিল। তো এর জন্য এটা তার জন্য লজ্জাজনক এবার যদি সে আবার জয়েন না করতে পারে ওই ফাইটে। এবং সে মনে করে এবার সে রেডশুকেও হারাতে ক্ষমতা রাখে। আর রেডশুকে তো আমরা চিনি, শালারও তো কিন্তু অনেক পাওয়ার। আর এদিকে আমরা জানতে পারি কাটসুমি ডুয়েলের উপর নজর রাখছে, ডুয়েল করে রয়েছে এটাও জানে। তো কাটসুমি শিনোগিকে বলে যে চলো ডুয়েলকে পিটিয়ে আসি। তো যেই কথা সেই কাজ, কাটসুমি আর শিনোগি ডুয়েলের সাথে দেখা করার জন্য হোটেলে চলে আসে। আর এদিকে আমরা দেখতে পাই ডুয়েলে তার শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড লাগিয়ে রেখেছে। আর তার সামনে একজন আর্মি পার্সন বসেছিল, এই লোকটির নাম হচ্ছে গ্যারি স্ট্রাইডম। আর সে ছিল আমেরিকার আর্মির কর্নেল। আর এছাড়াও সে ইউ0 হানমার পুরাতন বন্ধু, মানে বাকির বাপের পুরাতন বন্ধু। তো যাই হোক, এরপর ডুয়েল বলে আমার হাতে বেশ কিছু সুইচ লাগানো আছে, এগুলো চাপ দিলে শরীরের ব্লেড গুলো এক্সম্যানের মতো অ্যাক্টিভেট হয়ে যায়। আর এই কারণে আমার শরীরে যতগুলো ব্লেড আছে সবগুলোর উপরই আমার কন্ট্রোল রয়েছে। আর তোমার কি মনে হয় ম্যাজিক কিভাবে হয়? তুমি কি মনে করো কিভাবে শুধুমাত্র তারা হাতের সাহায্যে মুখ থেকে সিগারেটের মতো ধোঁয়া বের করে? এগুলো আসলে তারা পেটের ভেতরে শরীরে পাইপ দিয়ে সেট করে রাখে। আর বর্তমানে এগুলো অনেক সহজ হয়ে গিয়েছে। এখন অনেক মানুষই তাদের শরীরে আর্টিফিশিয়াল ডিভাইস লাগিয়ে চলাফেরা করে। আর এরকম আমার শরীরে অনেক আর্টিফিশিয়াল ডিভাইস রয়েছে। আর ঠিক তখনই দরজা কেউ নক করে। আর কর্নেল যখন দরজা খোলে তখনই তার সামনে সে শিনোগিকে দেখতে পায় এবং সে একটা লাথি মারে কর্নেলকে নিচে ফেলে দেয়। আর তারপর ডুয়েলের সামনে আসে। তো ডুয়েল যখনই ফাইট করার জন্য প্রস্তুত হবে তার আগেই শিনোগি করে কি ডুয়েলের উপর অনেক পাওয়ারফুল একটা আক্রমণ করে। আর শিনোগির হাতের এত বেশি জোর ছিল যে ডুয়েল মাটিতে পড়ে ছটফট করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যে ডুয়েল আবারও উঠে ফাইট করার জন্য প্রস্তুত হয় এবং তার হাতের সুইচ অন করে ব্লেড গুলো অ্যাক্টিভেট করে। এবং এরপর শিনোগির উপর যখন আক্রমণ করতে যাবে তখন শিনোগি উল্টো সেই একই জায়গায় আক্রমণ করে যেখানে প্রথম জায়গায় আঘাত করেছিল। তো এবারও ডুয়েল মাটিতে পড়ে ছটফট করতে থাকে। আর এরপর আমাদের দেখানো হয় আমাদের রোমান্টিক বয় বাকিকে, যে কোজোকে বলছে তুমি আমার উপর আবার রেগে যাওনি তো, কারণ এই সবকিছু আমার আর সিকিউরিটির জন্য হয়েছে, মানে ওর গার্লফ্রেন্ডকে ধরে নিয়ে গিয়েছিল। কিন্তু তখনই সেখানে কোরু হানাইমা চলে আসে। আর কোরু হানাইমা বাকিকে জিজ্ঞাসা করে তুমি কি তাকে ভালোবাসো, নাকি তোমার জীবনে মেয়েদের প্রয়োজন, নাকি যে কোনো মেয়ে হলেই চলবে, তাহলে আমি সেরকম মেয়ে ব্যবস্থা করে দেবো, তুমি যেরকম মেয়ে চাও। মানে আজগুবি কথাবার্তা ভাই। তো কোজো তখন বলে ব্যাপারটা যদি এরকম হয় তাহলে আমার এটাতে একটুও খারাপ লাগবে না। তো এটা শুনে বাকি প্রচন্ড রেগে যায় এবং বলে তুমি এরকম কখনোই বলবে না, মানে গার্লফ্রেন্ডকে বলে তুমি ছাড়া আমি কাকে ভালোবাসবো। আর তারপর সে কোরু হানাইমাকে বলে তোমার যদি এই কথাগুলো বলতেই হয় তাহলে কথা না বলে মুখ বন্ধ রাখো, নিজের পাছায় নিজে আঙুল দিয়ে রাখো, তবু কথা বলো না। আর তখন কোরু হানাইমা বলে আচ্ছা বুঝতে পেরেছি, তুমি জাস্ট তোমার গার্লফ্রেন্ডের সামনে কিছু বলতে পারছো না। মানে বাকিকে এখানে খ্যাপাতে এসেছে। তো বাকি তখন নিজের রাগকে কন্ট্রোল করতে পারছিল না। আর যখনই সে ওর উপর আক্রমণ করার চিন্তা করে তখনই কোরু হানাইমা আগে আক্রমণ করে। আর এই কারণে বাকি সোজা গিয়ে পানির মধ্যে পড়ে। আর এদিকে আমরা দেখি শিনোগি তো মনে করো যে ডুয়েলের অবস্থা খারাপ করে দিয়েছে। তো এরপর শিনোগি ডুয়েলকে জিজ্ঞাসা করে তোর আসল অস্ত্র কি ব্লেড নাকি ব্লাস্ট? আর কর্নেল তখন দেখে যে শিনোগি ধীরে ধীরে ডুয়েলের অনেক কাছে চলে এসেছে। আর তখনই ডুয়েল করে কি তার দ্বিতীয় অস্ত্রটা ব্যবহার করে এবং এই অস্ত্রটা পাওয়ারফুল অ্যাটাক করার জন্য সবচেয়ে ভালো কাজ করে। আর এদিকে আমরা দেখি কোজো কোরু হানাইমাকে বলে তোমার সাহস কিভাবে হলো, তুমি বাকির গায়ে হাত তুলেছো, আবার তুমি এইসব কথা বলছো আমার সামনে, আমার ব্যাপারে কি ভুলে গিয়েছো আমি তোমার কি করতে পারি? তো এই কথা বলে কোজো মনে করো কোরু হানাইমাকে মারতে শুরু করে। কিন্তু ভাই এটা একটা ফানি দৃশ্য। কোরু হানাইমা এর কি হবে, কোরু হানাইমা এটা অনুভবই করতে পারে না। বাট বাকি টেনশনে পড়ে যায় যে কোরু হানাইমা যদি একটা টাচ করে ওর গার্লফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাবে না। তো সে দ্রুত করে কি তার গার্লফ্রেন্ডকে কোরু হানাইমার কাছ থেকে দ্রুত সরিয়ে নিয়ে আসে। আর কোজো তখন চিৎকার করে বলে আমি কখনই হারবো না, আমি জেতার জন্য আমার সর্বোচ্চ শক্তি ব্যবহার করব, আমি আমার সময় নষ্ট করব, কিন্তু আমি যাকে ভালোবাসি তাকে রক্ষা করার জন্য আমি যে কোনো কিছু করব। চিন্তা করো ভাই। তো এরপর কোরু হানাইমা বাকিকে আবার জিজ্ঞেস করে বাকি তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? মানে আজাইরা কথা না, এটা একটা ছেলেটা প্রেম করতেছে একটা মেয়ের সাথে, এখানে এসে তোর এইসব কথা বলার দরকার কি? আর তখনই বাকির গার্লফ্রেন্ড কোজো করে কি কোরু হানাইমার দিকে পাথর ছুঁড়ে মারে এবং বলে এখানে আমিও রয়েছি, তুমি কি আমাকে ভুলে গিয়েছো, তুমি খালি বাকির সাথে কথা বলছো। আর তখন কোরু হানাইমা সেখান থেকে চলে যেতে থাকে এবং বলে না মেয়েদের সাথে কথা বলার মতো সময় আবার নেই। আর হ্যাঁ তোমাদের দুজনের উপর এটা নির্ভর করবে তোমরা কি চাও। তো এই কোরু হানাইমার উদ্দেশ্য কি মনে করে সেই সব কথা বললো ভাই আমি কিছুই বুঝলাম না, হয়তো নেক্সট কোনো এপিসোডে আমরা এটা বুঝতে পারবো। আর এদিকে আমরা দেখতে পাই শিনোগির মুখ পুরো ভেঙে গিয়েছে একটা ঘুষি খেয়ে ডুয়েলের, এবং সে তার ভাঙা চোয়াল নিজের হাতের শক্তি ব্যবহার করে ঠিক করছে। আর শিনোগির এরকম পাওয়ার দেখে কর্নেল তো পুরো শক হয়ে যায়। আর কর্নেল তখন বলে তার মানে এই শিনোগি তো তার এখন স্পেশাল টেকনিক ব্যবহার করবে। আবার এদিকে ডুয়েলও তার সকল অস্ত্রগুলোকে অন করে দিয়েছে, তার মানে মারাত্মক একটা ফাইট হতে চলেছে সামনের এপিসোডে। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।